স্বাগত জানাচ্ছি যারা ২০২৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে। এই তোমাদের গণিত বিষয়ে কিছু টিকচিহ্ন নিয়ে আজকে আলোচনা করব এবং এই আলোচনাটি আগামীতে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা দেখব ২০২৫ সালে কোন প্রশ্নগুলো টিকচিহ্নে এসেছিল জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য। প্রথম প্রশ্নটি রয়েছে এরকম: ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? ৫ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা বের করতে হলে আমরা কি করব? ৫ লিখব, ৫-এর সাথে গুণ করব, ৫-এর স্কোয়ার যোগ করব ১, ভাগ দিব ২ দিয়ে। তাহলে কি হবে? ৫ গুণ ৫-৫ ২৫, তার সাথে ১ যোগ করলে পাবো ২৬, ভাগ করব ২ দিয়ে, ১৩ দুগুণে ২৬, ৫-১৩-তে হবে ৬৫, রেজাল্ট হবে কত? ৬৫। উত্তর হবে গ। যারা গ দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। দেখি পরবর্তী প্রশ্ন কি রয়েছে। এই প্রশ্নটিতে রয়েছে ১ থেকে ৪০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টির বর্গ। তো ১ থেকে ৪০ পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা রয়েছে ২০টি। ১, ৩, ৫, ৭, ৯ এরকম করে আমরা লিখতে পারবো কত পর্যন্ত? ৩৯ পর্যন্ত। তো এই যে ১ থেকে ৪০ পর্যন্ত যে ৪০টি সংখ্যা, এর মধ্যে ২০টি রয়েছে বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা। তো এই বিজোড় সংখ্যা রয়েছে ২০টি। এই বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি হবে, আমরা খুব সংক্ষেপে বের করতে পারি, ২০-এর স্কোয়ার অর্থাৎ ৪০০। এই সংখ্যাগুলোর সমষ্টি ৪০০। এখন কি বলেছে? সমষ্টির বর্গ করতে বলেছে। তাহলে ৪০০ এর বর্গ করতে হবে। ৪০০ এর বর্গ করলে আমরা কত পাবো? ১৬-র পরে ৪টা শূন্য, ১,৬০,০০০ পাবো। কিন্তু উত্তরে কোথাও নেই। আশা করি এই প্রশ্নটি যে উত্তরে যে অপশনগুলো দেওয়া রয়েছে তথ্যটি ভুল রয়েছে। উত্তর হবে ১,৬০,০০০, অর্থাৎ ৪০০ এর বর্গ করলে যা হয়। কেননা এখানে বলেছে সমষ্টি করতে হবে, তারপর বর্গ নির্ণয় করতে হবে, সমষ্টির বর্গ। ২৪ থেকে ৯৮ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি? তো ২৪ থেকে ৯৮ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমি এখানে লিখেছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। উত্তর হবে ১৬। উত্তর হবে খ। এবার দেখো এই প্রশ্নটিতে রয়েছে টাকায় ৭টি দরে ক্রয় করে টাকায় ৫টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? নিঃসন্দেহে লাভ হবে, কেননা ১ টাকায় কিনছে ৭টি আর ১ টাকায় বিক্রি করবে ৫টি, তাহলে দুটো হাতে থেকে যাবে, অর্থাৎ লাভ হয়েছে। আমরা সেইটা হিসাব করব। দেখো একটির ক্রয় মূল্য এক্ষেত্রে আসবে কত? ১/৭ টাকা। কেন? ওই যে ৭টির ক্রয় মূল্য ১ টাকা, তাহলে একটির ক্রয় মূল্য হবে ১/৭ টাকা। ঠিক একইভাবে একটির বিক্রয় মূল্য দেখো ৫টির বিক্রয় মূল্য ১ টাকা। এই যে টাকায় ৫টি, তাহলে ৫টির বিক্রয় মূল্য ১ টাকা, একটির বিক্রয় মূল্য হবে ১/৫ টাকা। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। তো তাহলে লাভ কত হলো? লাভ হবে, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলেই আমরা লাভ পাবো। দেখো লসাগু হবে ৩৫, তাহলে ৫ দিয়ে ভাগ করলে ৭, ৭ থেকে ৭ বিয়োগ ৫ পাবো ২/৩৫। এখন বলেছে শতকরা লাভ কত? এই যে লাভটা হলো, এটা কতই লাভ হয়েছে? এই লাভটা হয়েছে কিন্তু ১/৭ টাকায়, কারণ লাভ ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের উপর। ১ টাকায় লাভ, ১/৭ টাকায় লাভ হলো ২/৩৫ টাকা। তাহলে ১ টাকায় লাভ হবে ২/৩৫ গুণ ৭/১। ১০০ টাকায় লাভ হবে, তাহলে কি হবে? এটার সাথে যদি আমরা ১০০ গুণ করে দিই তাহলেই ফলাফল পেয়ে যাব। ৫ সাথে ৩৫, ৫ ২০-এ ১০০, ২০ দুগুণে ৪০। উত্তর হবে ঘ। কোনো আসল ৩ বছরে মুনাফা আসলে ১৫০০ টাকা এবং ৫ বছরে মুনাফা আসলে ২০০০ টাকা হলে ১ বছরের মুনাফা কত? দেখো এখানে জাস্ট এটা করবা যে এই যে
5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফা আসল বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে কি থাকবে 2 বছরের মুনাফা। এই যে জাস্ট কি করেছি, এই 5 বছরের মুনাফা আসল থেকে 2 বছরের মুনাফা আসল বিয়োগ দিয়ে দিব। থাকবে কত? 2000 থেকে 1500 চলে গেলে থাকবে 500 টাকা। এক্ষেত্রে শুধু কি থাকবে? মুনাফা, কিন্তু মুনাফা আসল না, জাস্ট মুনাফা। 1 বছরের মুনাফা 2 দিয়ে যদি আমরা 500কে ভাগ করি পাবো 250 টাকা। উত্তর হবে খ। এটা অভিন্ন তথ্যভিত্তিক ছিল, এই জন্য একই প্রশ্নে আবার চেয়েছে আসল কত টাকা। আসল কত টাকা? দেখো আমরা 1 বছরের মুনাফা আগের প্রশ্নটিতে পেয়েছি 250 টাকা। তাহলে হয় আমরা 3 বছরের মুনাফা বের করব, না হলে 5 বছরের। তো 3 বছরের মুনাফা কত হবে? 3 বছরের মুনাফা হবে 3 7.5 অর্থাৎ 750 টাকা। 3 বছরের মুনাফা 750 টাকা। আর 3 বছরের মুনাফা আসল, এই যে 3 বছরের মুনাফা আসলে 1500 টাকা। তাহলে ভালো করে খেয়াল করো, 3 বছরের মুনাফা হলো 750 টাকা আর মুনাফা আসল হয় 1500 টাকা। তাহলে যদি তুমি 1500 থেকে এই মুনাফাটা বাদ দিয়ে দাও থাকবে 750 টাকা, অর্থাৎ উত্তর হবে ক। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য হবে 2x মিটার। এবং ঘরটির ক্ষেত্রফল 512, তাহলে কি হচ্ছে 2x ইন্টু x, দৈর্ঘ্য গুণ প্রস্থিত ক্ষেত্রফল, এটা সমান পাবো হলো 512। তাহলে কি হবে 2x স্কোয়ার 512, x স্কোয়ার এর মান পাবো 256, x এর মান পাবো বর্গমূল করলে 16। তাহলে প্রস্থ কত হলো? প্রস্থ হবে এখন 16, দৈর্ঘ্য হবে 16 দুগুণে 32, 32, অর্থাৎ একটা 16, প্রস্থ হলো 16 মিটার, দৈর্ঘ্য হলো 32 মিটার। নির্ণয় করতে বলেছে ঘরটির মেঝের কর্ণের দৈর্ঘ্য কত। তো ঘর, এই যে এইরকম ঘর, এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ এইটা আমাদের বের করতে হবে। তো এইটুকুর মান পেয়ে গেছি 32 মানে 32, আর এইটা পেলাম হলো 16। কর্ণের দৈর্ঘ্য কি হবে 32-এর স্কোয়ার যোগ হলো 16-এর স্কোয়ার, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্যের স্কোয়ার যোগ প্রস্থের স্কোয়ার এর বর্গমূলের সমান। এর রেজাল্ট আসবে 16 ইন্টু স্কোয়ার রুট 5, রেজাল্ট আসবে 16 ইন্টু স্কোয়ার রুট 5। তাহলে উত্তর হবে ঘ। 20 এওর সমান কত শটাক? আমরা জানি 1 এওর সমান 23.9 শটাক। তাহলে এখানে 20 এওর, তাহলে কি করতে হবে 23.9 এর সাথে 20 গুণ করতে হবে। 20 দিয়ে গুণ করলে এরকম হবে, দশমিক বসবে একটার পর ডান দিক থেকে, তাহলে 478 শটাক। উত্তর হবে ক। এখানে দেখো 1 ঘনমিটার সমান বলেছে 1 স্টেওর, এটা সত্য। 1 ঘনমিটার সমান 35.3 ঘনফুট, এটাও সত্য। এখন ঘনফুট থেকে ঘন গজে আসলে আমাদের রেজাল্ট আরও কমে যাওয়ার কথা, এক্ষেত্রে বেড়ে গেছে, তাহলে এটা ভুল। উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক। a+1 এর মান দেওয়া আছে অনলি 7, বের করতে হবে a প্লাস, এই যে স্কোয়ার রুট a প্লাস 1 স্কোয়ার রুট a এর মান কত। তো আমরা এইটার থেকেই বের করব। এটাকে যদি আমরা বর্গ লিখি তাহলে কেমন হয়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ আমি জাস্ট এই 2abটাকে পরে লিখেছি। তাহলে a প্লাস 1/a প্লাস 2 থাকে, এই যে a প্লাস 1 এর মান হলো 7, তাহলে 7 প্লাস 2 9, অতএব স্কোয়ার রুট a প্লাস 1 স্কোয়ার রুট a ইজ ইকুয়াল স্কোয়ার রুট 9 ইকুয়াল 3, অর্থাৎ উত্তর হবে গ। দেখো x প্লাস 1/x এর মান 2, পৃথিবীর সব থেকে সহজ অঙ্ক এটা। x প্লাস 1/x এর মান যদি কখনো 2 থাকে তাহলে
এখান থেকে আমরা x এর মান পেয়ে যাব 1। কিভাবে হয় আমি একটু দেখাই। x এর মান হবে 1। এটা একেবারে মানে একটা মনে রাখার মতো মান। যদি কখনো x + 1/x এর মান 2, a + 1/a এর মান 2, p + 1/p এর মান 2 হয়, তাহলে সবসময় চলকটির মান হয়ে যাবে 1। এরপর যে রাশির মান নির্ণয় করতে বলুক, যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে তার উত্তর হবে 0, আর যদি মাঝখানে প্লাস থাকে তাহলে তার উত্তর হবে 2। তাহলে এক্ষেত্রে মাইনাস রয়েছে। কিভাবে 0 হয় আমি একটু দেখাই। এখানে মাইনাস রয়েছে, 0 হয় কিভাবে? 1 এর কিউব, তার আবার বর্গমূল, -1/1 এর কিউব, এরকম। তাহলে 1 এর কিউব করে তার বর্গমূল করলে রেজাল্ট 1ই থাকবে, আর এখানেও কত থাকবে? 1 থাকবে। 1 - 1 = 0। সব সময় মাইনাস থাকলে 0, প্লাস থাকলে হবে 2। এই যে 12 নম্বর প্রশ্নেই কিন্তু প্লাস রয়েছে, প্লাস। তাহলে এর উত্তর হবে কত? উত্তর হবে 2, অর্থাৎ উত্তর হবে খ এক্ষেত্রে। এদের গসাগু নির্ণয় করতে বলেছে। 3টি রাশি দেওয়া আছে, বীজগাণিতিক রাশি, x³ + y³। এখান থেকে সূত্র লিখলে আমরা লিখতে পারি এইটা, x³ - y³, এটা থেকে পাবো এইরকম। আর লাস্ট যেটা আছে x⁶ - y⁶, এটার সমান আমরা এরকম লিখতে পারি x³ + y³ * x³ - y³। তাহলে এই দুটোকে বিশ্লেষণ করলে দেখো আগের দুটোই পাবো, অর্থাৎ এখানেও এই সেম অংশ পাবো। কেমন পাবো? x + y * x² - xy + y² x - y x² + xy + y²। এখন আমরা খুঁজে বের করব এর মধ্যে কমন কোনটা আছে, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সবার মধ্যে আছে এমন। আশা করি কোনোটাই সবার মধ্যে নেই। কেন? x + y এখানে আছে তো এটাতে নেই, আর আবার পরে এসে আছে। আবার ঠিক একইভাবে বাকিগুলো x² - xy + y² সব জায়গাতে নেই। তাহলে কোনো রাশি মানে কোনো অংশই এই 3টা রাশির মধ্যে নেই, কোনো উৎপাদকই 3টা রাশির মধ্যে নেই, সেহেতু উত্তর হবে, গসাগু হবে 1, উত্তর হবে ক। এখানে বলেছে এটা সমান কত? তো দেখো p + x p - x, এই যে ভাগ, এই p + x এর হোল স্কয়ার, নিচে এটাকে লেখা যায় p + x p - x, a² - b² এর সূত্র। তাহলে p + x / p - x ভাগ, এখানে এইটার এইটা কেটে একটা উপরে থেকে যাবে, মানে ভাগ হয়ে একটা থেকে যায় p + x, আর নিচে থাকে p - x। এখন ভালো করে খেয়াল করে দেখো, এইটা আর এইটা সেম, তার মানে সেমকে সেম রাশি দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে 1, উত্তর হবে ক। এত এর সমতুল ভগ্নাংশ এর কোনটি হবে আমাদের সেটা বের করতে হবে। তো আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ যদি করি, x² + 6x + 5 আর হলো x² + 10x + 25, এটাকে তোমরা মিডল টার্ম ব্রেকআপ অর্থাৎ মধ্যপদ বিশ্লেষণে করলে কি পাবা? পাবা x + 5 * x + 1 পাবা, আর নিচেরটা পাবা x + 5 এর হোল স্কয়ার। অর্থাৎ এটাকে যদি তুমি ভাগ করো বা কাটাকাটি করো তাহলে পাবা উপরে x + 1, নিচে হলো x + 5। সেই হিসাবে প্রথম অপশনটি সঠিক। এখন দেখব এই যে এটা থেকে এরকম কিছু পাওয়া যায় কিনা। এটাও মধ্যপদ বিশ্লেষণ করলে এরকম পাবা x - 3 * x + 1, আর নিচের এই হরটাকে চেঞ্জ করলে তুমি এরকম পাবা x + 5 * x - 3। দেখবে এরকম একটা রাশি আসবে। এটা থেকে তুমি এটা চলে যাবে, থাকবে কি x + 1 / x + 5। তার মানে এটাও সত্য। আমরা দুটো সত্য পেলাম। এখন এইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, উপরে পাবো x + 1 এর হোল স্কয়ার, ভালো করে খেয়াল করে দেখো, আর নিচেই পাবো x - 5 * x + 2, এরকম। তাহলে এর থেকে আমরা এটাকে লঘিষ্ঠকরণ করলে আর আগের দুটোর মতো ওরকম x + 1/x + 5 পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে উত্তর এটা 3 নম্বর অপশনটা সঠিক নয়, উত্তর হবে 1 আর 2, অর্থাৎ ক।
দুইটি সমীকরণ দেওয়া আছে, বলেছে এই সমীকরণ দুটো যদি এরকম হয় তাহলে এক্স আর ওয়াই এর মান কত। তো এক্স আর ওয়াই এর মান আমরা প্রতিস্থাপন অপনয়ন অনেকভাবে করতে পারি, তবে এর থেকে সবথেকে সহজ উপায় হলো এখানে যে অপশন চারটে দেওয়া আছে চারটে থেকে ক্যালকুলেশন করে দেখা। যেমন আমরা যদি প্রথমটা নিয়ে মান এখানে বসিয়ে দেখি তাহলে কি পাবো, 5 × -3 -3 × 2, তাহলে রেজাল্ট কি হয় -15 -6, কোনোভাবেই 9 এর সমান হয় না, এটা বাতিল, দ্বিতীয়টা দেখাও লাগে না। এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখো 3 আর 5 গুণ করলে 15, এখানে পাবো 15, এই যে এখানে বসাচ্ছি কিন্তু মান এটাতে, বিয়োগ হলো 3 × 2 = 6, এটা যোগ হয়ে যাবে 6, 8 21, 9 এর সমান হয় না। এটাকে যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখো 5 × 2 -3 × 3, তাহলে এক্ষেত্রেও 9 পাওয়া সম্ভব না, তাহলে এইটিই হবে উত্তর। কিভাবে দেখো 5 × 3 -3 × 2, তাহলে 15 -6 9, একটার সঙ্গে মিলে গেল। আমরা যদি দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেখি তাহলে 3 × 3 -5 × 2 + 1, দেখো এক্ষেত্রে 0 হবে, 3 গুণ করলে 9, 9 এর আগে এই যে 1 যোগ করলে 10, 5 × 2 = 10, তাহলে উত্তর হবে ঘ। একটি সেট, এই সেটের প্রকৃত উপসেট কত, আমাদের এর থেকে সেটের উপাদানগুলো খুঁজে বের করতে হবে যে এই সেটে উপাদান আছে কয়টি। 2 এর থেকে বড় তাহলে 3 4 5 6, 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট এবং স্বাভাবিক সংখ্যায়, তাহলে এর উপাদান হলো 4টি। এর উপাদান কয়টি, উপাদান হলো 4টি। কোন সেটের উপাদান সংখ্যা 4টি হলে তার উপসেট সংখ্যা, উপসেট হবে 2⁴, অর্থাৎ 16টি। উপসেট হবে 16টি। আর প্রকৃত উপসেট বলেছে, এখানে বলেছে কি প্রকৃত উপসেট, তো প্রকৃত উপসেট সবসময় টোটাল উপসেট থেকে 1 কম হয়, টোটাল উপসেট থেকে 1 কম, অর্থাৎ নিজে বাদে বাকিগুলো তার প্রকৃত উপসেট হয়। তাহলে উত্তর উপসেটের সংখ্যা, প্রকৃত উপসেটের সংখ্যা হবে 15, উত্তর হবে গ। এবার এই প্রশ্নটাতে যে সেটের সার্বিক সেট যেটা দেওয়া আছে এর উপাদান কিন্তু 1 থেকে 6 পর্যন্ত, কেন 1 এর সমান বলেছে 1 থেকে বড় এবং 6 এর সমান 6 থেকে ছোট। আর এই যে এ সেটের উপাদান বলেছে 0 থেকে বড় হবে, কাকে স্কোয়ার করলে, এক্স কে স্কোয়ার করলে 0 থেকে বড় হবে। দেখো 0 থেকে বড় হয় 1 এর স্কোয়ার করলে 0 থেকে বড় হয়, 2 এর স্কোয়ার করলে 0 থেকে বড় হয়, 3 এর স্কোয়ার করলে 0 থেকে বড় হয়, 4 এর স্কোয়ার করলে 0 থেকে বড় হয়, মানে 16। 5 এর স্কোয়ার করলে 25 হয়, 25 কিন্তু আবার 25 থেকে ছোট হয় না, অর্থাৎ 25 থেকে ছোটও হতে হবে, তাহলে 5 এক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না, হবে কি 1 2 3 4। এখন এর পূরক সেট হলো সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিতে হবে, তাহলে সার্বিক সেট থেকে ওই সেটটা বাদ দিলে 1 2 3 4 এই 4টা চলে যাবে, থাকবে 5 6, অর্থাৎ উত্তর হবে ঘ। এটা একটা সরলরেখার সমীকরণ দিয়েছে x + y = 0, বলেছে এই রেখাটি 3 - 3 বিন্দুগামী কিনা। হ্যাঁ, 3 - 3 হতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট এইখানে x এর পরিবর্তে 3 লিখবা আর এই y এর পরিবর্তে -3 লিখবা, দেখো ডান পাশে 0 আসে কিনা, 3 - 3 = 0, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে, তাহলে এটা 3 - 3 বিন্দুগামী সত্য। বলেছে রেখাটি লেখচিত্র হলো কি মূল বিন্দুগামী আমরা কি করে বুঝবো, যদি x এর পরিবর্তে y বসালে, যদি x এর পরিবর্তে 0 বসালে y এর মান 0 হয়, এই কোনো সমীকরণ বা কোনো রেখা বা কোনো লেখচিত্র জন্য সেটা মূল বিন্দুগামী হবে কিনা এটা দেখার অন্যতম সহজ উপায় হলো তুমি x এর পরিবর্তে 0 বসাও, যদি y এর মান 0 পাও তাহলেই কি হবে, মূল বিন্দুগামী হবে। আরও একটি উপায় রয়েছে মূল বিন্দুগামী বোঝার জন্য, আরও একটা সহজ উপায় হলো এই জাতীয় সরলরেখা বা এই জাতীয় সমীকরণে কোনো ধ্রুবক পদ থাকে না, মানে ধ্রুবক পদ 1 2 3 4 5 6 -3 -8 এই জাতীয় কোনো কিছুই থাকে না, জাস্ট x চলক আর y চলকের রাশিটুকু থাকে। যেমন যদি এরকম থাকে 2x + 3y = 0, এটা মূল বিন্দুগামী, 5x - 4y 0 মূল বিন্দুগামী। যদি এরকম থাকতো 5x - 4y + 3 = 0, তাহলে আর মূল বিন্দুগামী হতো না, অর্থাৎ এই যে এখানে একটা ধ্রুবক রাশি রয়ে যেত, তাহলে আর মূল বিন্দুগামী হতো না। মূল বিন্দুগামী সহজ উপায় হলো সমীকরণ দেখেই তুমি বলতে পারবা, সেটা হলো এইখানে কোনো ধ্রুবক পদ থাকে না, ধ্রুবক অংশ থাকে না, 0 থাকে, এই জন্য এটা মূল বিন্দুগামী, তাহলে এটাও সত্য।
এবং বলেছে এক্স অক্ষের অসমান্তরাল, মানে এক্স অক্ষের সমান্তরাল নয়। হ্যাঁ, এক্স অক্ষের সমান্তরাল নয়, এই তথ্যটাও সঠিক। কারণ এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণটি ওয়াই সমান সামথিং হয়, অর্থাৎ সেখানে এক্স এর কোনো কিছুই থাকে না, কিন্তু এই সমীকরণটাতে এক্স রয়ে গেছে, এই জন্য এটা এক্স অক্ষের সমান্তরাল না, অসমান্তরাল, এটা সত্য কথা। অর্থাৎ উত্তর হবে ঘ। রম্বসের একটি কর্ণ 6 সেন্টিমিটার, ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? আমরা অপর কর্ণ ধরে নিলাম এক্স, তাহলে রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে এটা লিখলাম এক্স। কি হবে? 3x ইজ ইকুয়াল 24 বা এক্স এর মান পাবা 8, অর্থাৎ অপর কর্ণের দৈর্ঘ্য হবে 8, উত্তর হবে খ। রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই সূত্রটা ব্যবহার করে সমাধানটা করা হয়েছে। চিত্রে বলে দিয়েছে এবি সমান বিসি সমান এসি, অর্থাৎ তিনটা বাহু সমান, এটা একটা সমবাহু ত্রিভুজ হলে কি বলেছে, বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ই এফ ও ডি, এরা মধ্যবিন্দু। এখন প্রশ্নে বলল বিসিডিই, অর্থাৎ এই চিত্র, এটা বিসিডিই টোটাল, এই চিত্রটা কিসের চিত্র হবে? এই চিত্রটা হবে একটা ট্রাপিজিয়াম, উত্তর হবে গ। কেন ট্রাপিজিয়াম হলো? আমরা এটা জানি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে এই যে এ বি বাহুর মধ্যবিন্দু ই, এসি বাহুর মধ্যবিন্দু ডি, ই আর ডি যোগ করলে যে রেখাংশটি পাওয়া যাবে, এই রেখাংশটি তৃতীয় বাহুর সমান্তরাল হবে, অর্থাৎ বিসি এর সমান্তরাল হবে। তাহলে এই চতুর্ভুজটির, এই বিসিডিই চতুর্ভুজটির এক জোড়া বিপরীত বাহুর সমান্তরাল হয়েছে, তাই এটা একটা ট্রাপিজিয়াম। এখানে বলেছে কোণ বিএফডি এর মান কত? বিএফডি, এই যে এই কোণটির মান কত? দেখো, এটা একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান দেখে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। বিইডিএফ, এই চতুর্ভুজটার কথা যদি চিন্তা করি, দেখো এটা একটা সামান্তরিক, এই বিইডিএফ, কারণ ওই যে মধ্যবিন্দুগুলো যোগ করে যে সরলরেখা পেয়েছি ওরা সমান্তরাল হয়, এই জন্য সামান্তরিক হলে এই কোণটা কত? সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে একটা বিষয় খেয়াল করো যে দুটো কোণ মিলে হয়ে গেছে 120 ডিগ্রি, তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। 360 থেকে তুমি কি করো, 120 বাদ দাও, থাকে কত? 240। একে ভাগ দেবা কত দিয়ে? একে ভাগ দেবা 2 দিয়ে। কেন? এই যে ই কোণ আর এফ কোণ মিলে 240 হয়েছে, তাহলে পাবা কত? 120 ডিগ্রি, 120 ডিগ্রি পাবা। উত্তর হবে কত? বিএফডি এর মান হবে 120 ডিগ্রি, উত্তর হবে খ। 1256 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের বৃহত্তম জ্যা বলতে আমরা বুঝি ব্যাস। বৃহত্তম জ্যা হলো ব্যাস, এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ব্যাসার্ধ যদি 8 হয় তাহলে পাই আর স্কোয়ার সমান 1256, এটা। তাহলে এখান থেকে তুমি আর স্কোয়ার সমান পাচ্ছ 1256 ভাগ হলো 3.14, তো 3.14 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে এর রেজাল্ট আসে 399.79, যাকে আমরা কি লিখতে পারি? 400 এর সমান লিখতে পারি। অতএব এখান থেকে আর এর মান কত হবে? আর এর মান হবে, এটাকে জাস্ট বর্গমূল করা, আসবে 20, অর্থাৎ 20, এর সাথে 2 গুণ দিলে, ব্যাসার্ধের সাথে 2 গুণ দিলে আসে ব্যাস, তাহলে 2 × 20 অর্থাৎ 40, তাহলে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার হবে বৃহত্তম জ্যা, যার নাম হলো ব্যাস। উত্তর হবে গ। চিত্রে ও এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার, এটা হলো 4, ও এম এর মান হলো 3 সেন্টিমিটার। এখানে ও এ এম একটি সমকোণী ত্রিভুজ, এখানে সমকোণের চিহ্ন দেওয়া আছে এম বিন্দুতে, সমকোণী ত্রিভুজ। এ বি এর মান বের করতে হবে। আমরা শুরুতে কি করব? এ এম এর মান বের করব। এখান থেকে
এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এ এম এর মান বের করব। এ এম সমান অর্থাৎ এ এম স্কোয়ার সমান আমরা এরকম লিখতে পারি ও এ স্কোয়ার মাইনাস হলো ও এম স্কোয়ার। এটা কোত্থেকে আসলো? এটা আসলো এই যে এ এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার সমান হলো ও এ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখান থেকে এ এম সমান এটা লেখা যায়, তাহলে 4 স্কোয়ার মাইনাস হলো 3 স্কোয়ার 16 মাইনাস 9 ইকুয়াল 7। অতএব এ এম হলো স্কোয়ার রুট 7। এখন এ এম এর সাথে 2 গুণ দিলে পাবো 2 ইন্টু স্কোয়ার রুট 7। কেন 2 গুণ দিচ্ছি? কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে ও এম লম্ব এ বি, তাই এ এম সমান বি এম সমান হাফ এ বি। ঠিক আছে, এই জন্য এ বি সমান কি হবে? এ বি সমান হবে 2 এ এম। এ বি সমান হবে 2 এ এম। তাহলে 2 এ এম হলে কত হবে? 2 ইন্টু স্কোয়ার রুট 7। উত্তর হবে খ। নিচের কোন পরিমাপের জন্য একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? সমকোণী ত্রিভুজ আকার সম্ভবের জন্য আমরা বেশ কয়েকটা তথ্য জানি। জাস্ট এইরকম 4-5টা তথ্য জানা থাকলে আমরা খুব সহজেই বলে দিতে পারি কোনটা সমকোণী ত্রিভুজের। এই যে সমকোণী ত্রয়ী, এই যে 5 12 13 5 12 13, তাহলে এই ক্ষেত্রে পেয়ে গেছি আমরা খ। কিভাবে এটা 5 12 13 হয় একটু দেখি। 5 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার সমান পাবো 25 প্লাস 144, অর্থাৎ এক্ষেত্রে আসবে 169। আবার 13কে স্কোয়ার করলেও পাবো 169। পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেই বলি যে যেহেতু দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি তৃতীয় বাহুর উপর অঙ্কিত বর্গের সমান হয়ে গেছে, তাহলে ত্রিভুজটি সমকোণী, অর্থাৎ 5 12 13। উত্তর হবে খ। এই প্রশ্নটিতে এটা একটা সমকোণী ত্রিভুজ, এর এসি এর মান আছে 30 ইঞ্চি এবং বিসি এর মান আছে 18 ইঞ্চি। তাহলে এক্ষেত্রে এ বি সমান আমরা কি করতে পারবো আমরা দেখব। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান পাবো এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এই যে এসি 30 স্কোয়ার মাইনাস 18 এর স্কোয়ার, তাহলে 90 মাইনাস 324। অতএব এ বি 576, যার রেজাল্ট হবে 24। তাহলে এটার মান আসবে 24। এই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু এবি, ভূমিগুণ উচ্চতা। তাহলে আমরা একটা বিষয় এখানে খেয়াল করব, আমাদের ক্ষেত্রফল চেয়েছে কত বর্গ ফুট। এখানে উত্তর প্রশ্নটি হবে কত বর্গ ফুট। তাহলে এই 18 ইঞ্চিকে আমরা 12 দিয়ে ভাগ করলে পাবো 1.5 ফুট। 24 ইঞ্চি এটাকে 12 দিয়ে ভাগ করলে পাবো 2 ফুট, 2 ফুট 2 ফুট। তাহলে দেখো হাফ ইন্টু বিসি, বিসি হলো 1.5 আর এবি হলো 2। তাহলে কি হবে? 2 2 ভাগ হয়ে গেল, থাকলো 1.5। উত্তর হবে 1.5 বর্গ ফুট। উত্তর হলো ক। একক ব্যাসার্ধ বিশিষ্ট, একক বলতে আমরা এক বুঝি, এক। তাহলে আর এর মান কত? ব্যাসার্ধের মান হলো, ব্যাসার্ধ আর এর মান হলো 1 একক। বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? পাই আর স্কোয়ার, পাই ইন্টু 1 স্কোয়ার, অর্থাৎ পাই। উত্তর হবে ঘ। 250 রানের মধ্যে 50, শুধু 50 রান পাই চিত্রের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? দেখো পাই চিত্রের যেটা, এটা একটা বৃত্তলেখ, এর কেন্দ্রে উৎপন্ন হয় 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর এদিকে মোট রান কত? 250। কার জন্য বের করতে হবে? আমাদের 50 রানের জন্য বের করতে হবে। 50 250-এর কত গুণ? তাহলে 1/5 গুণ। এখন 360 এর 5 ভাগের 1 ভাগ যা হবে এটাই হবে। যেহেতু 50 250-এর 5 ভাগের 1 ভাগ, সেহেতু ও কেন্দ্রেও কোণ উৎপন্ন করবে 360 ডিগ্রির 5 ভাগের 1 ভাগ, অর্থাৎ 72 ডিগ্রি। উত্তর হবে গ।
30 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে মোট হলো 7টি। 7টির মাঝে আছে কে? মাঝে আছে 43, 43। তাহলে উত্তর হবে খ। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 9 কোনটি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো গড়, মধ্যক এবং প্রচুরক। গড়, মধ্যক এবং প্রচুরক এগুলোর পরিমাপ। তাহলে এই তিনটা বাদে যা আছে শ্রেণীসীমা, এটাই হলো এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 9, তার উত্তর এটা। তো এই ছিল এই জুনিয়র বৃত্তি 2025-এর যশোর বোর্ডে যে প্রশ্নটি এসেছে এর 30টি প্রশ্নের সমাধান। আশা করি যারা পরীক্ষা দিয়েছো তারা তাদের উত্তরগুলো মিলাই নিতে পারবা, এবং যারা আগামী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে তারাও এই প্রশ্নগুলোর সমাধানের কৌশল দেখে উপকৃত হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।